সজীব ওয়াজেদ জয় বললেন, মা এখনও প্রধানমন্ত্রী। তার মানে হচ্ছে শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি সাক্ষাৎকার দিয়ে বললেন যে তার মা, যিনি গণঅভ্যুত্থানের মুখে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন, তিনি এখনও পদত্যাগ করেননি। সুতরাং সেই বিবেচনায় তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই কথাটিকে কেন্দ্র করেই আজকের সকালটা বেশ অস্থিরতায় কাটলো। এখন পর্যন্ত এক ধরনের অস্থিরতায় কাটলো। এই বক্তব্যের সঙ্গে যোগ হলো প্রধান বিচারপতি যে উদ্যোগ নিলেন, তিনি সবাইকে নিয়ে বসবেন এবং সেইটা তিনি কেন বসবেন সেটা নিয়ে একটা অস্থিরতা তৈরি হলো। এবং অস্থিরতা তৈরি হওয়ার সঙ্গে সমাজে আরেকটি অস্থিরতা আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি, ডাকাতির আতঙ্ক, বিশেষ করে ঢাকা শহরে। তো এই কয়েকটি বিষয় নিয়ে সংক্ষেপে কয়েকটি কথা বলার চেষ্টা করব। প্রথমে যদি জয়ের বক্তব্যে আসি, জয়ের বক্তব্য এবং প্রধান বিচারপতিকে কেন্দ্র করে যে অস্থিরতা, এটা একটার সঙ্গে আরেকটা সম্পর্কিত হয়ে গেছে। সম্পর্কিত ছিল কি ছিল না সেটা নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু একটির সঙ্গে আরেকটি সম্পর্কিত হয়ে গেছে। জয় প্রতিদিনই তিনি কোনো না কোনো সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার দিচ্ছেন এবং আগের দিন যে সাক্ষাৎকার দিচ্ছেন, আগের দিন সাক্ষাৎকার দিয়ে যা বলছেন, পরের দিন বলছেন তার সম্পূর্ণ উল্টো কথা। আমি সেই ব্যাখ্যায় বা যাচ্ছি না, আপনারা সেটা দেখেছেন। তো এখানে সজীব ওয়াজেদ জয় সর্বশেষ রয়টার্সকে যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে বলেছেন যে তার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মা শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেননি, তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন। এখন এই যে পদত্যাগ করেননি, এখনও প্রধানমন্ত্রী আছেন, এর আসলে সাংবিধানিক ব্যাখ্যা কী, সংবিধান কি বলে? তো আমরা এটা সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি, আমি নিজে কথা বলেছি। তো সংবিধান বিশেষজ্ঞরা যেটা বলছেন যে পদত্যাগ করেননি, এখনও প্রধানমন্ত্রী আছেন, এটা সম্পূর্ণ অমূলক এবং ভিত্তিহীন একটি কথা। এর কোনো মূল্য নেই, কোনো ভিত্তি নেই। তার কারণ হচ্ছে প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি কাজ করেন। আমি সংক্ষেপে বলবো, প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি কাজ করবেন যে সমস্ত বিষয়, তার মধ্যে একটি হচ্ছে সংসদ ভেঙে দেয়া। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দেবেন। এখন প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থাতে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগে তিনি পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে দিয়ে গেছেন। তিনি যে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দিয়ে গেছেন, এটি কিভাবে জানা গেল, এটি মানুষ জানলো কিভাবে? বাংলাদেশের মানুষ, রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেছেন যে প্রধানমন্ত্রী তার কাছে পদত্যাগপত্র দিয়ে গেছেন। এখন এর সাংবিধানিক ব্যাখ্যা কি? জয় যেটা বলছেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেননি, আর রাষ্ট্রপতি বলেছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। এই ক্ষেত্রে গ্রহণযোগ্য পাবে সেটাই যে প্রধানমন্ত্রী পরামর্শ দেন রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপতি সেই অনুযায়ী কাজ করেন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে পরামর্শ দেন গোপনে, এটা সবাইকে জানিয়ে নয়। তো প্রকাশ্যে এসে রাষ্ট্রপতি যখন বলেন যে প্রধানমন্ত্রী তার কাছে পদত্যাগপত্র দিয়ে গেছেন, তখন সেটাই গ্রহণযোগ্য, এর বাইরে আর কোনো সত্য গ্রহণযোগ্য নয়। তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থাতে শেখ হাসিনা পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে দিয়েছেন কি দেননি, সেটার চেয়ে সত্য হচ্ছে রাষ্ট্রপতি যখন বলেছেন যে তিনি পদত্যাগ করেছেন, সুতরাং সেটাই সত্য এবং সেটাই স্বীকৃত। এখানে অন্য কোনো কিছু ভাবার বা কাজ করার কোনো সুযোগ নেই। এটি আদালতে চ্যালেঞ্জ হয়তো করা যাবে, কিন্তু চ্যালেঞ্জ করলে এটি কোনো গ্রহণযোগ্যতা পাবে না। রাষ্ট্রপতি যে কাজটি করেছেন সেটাই গ্রহণযোগ্যতা পাবে। অর্থাৎ সজীব ওয়াজেদ জয়ের যে বক্তব্য, সেটার কোনো ভিত্তি নাই, সেটার কোনো গ্রহণযোগ্যতা নাই, সেটার কোনো মূল্য নাই, এক নম্বর। দুই নম্বর, এখন এইখানে আসে প্রধান বিচারপতিরকে কেন্দ্র করে আজকে সকাল থেকে যে অস্থিরতা তৈরি হলো, সেই অস্থিরতাটার কারণটা কি? সজীব ওয়াজেদ জয় যখন বললেন যে তার মা এখন প্রধানমন্ত্রী, তখন প্রধান বিচারপতিকে নিয়ে কয়েকটি কারণে একটা অস্বস্তি আছে। যখন আন্দোলন চলছিল তখন প্রধান বিচারপতি একদিন বললেন, আমি কিন্তু প্রধান বিচারপতি বলছি, প্রধানমন্ত্রী যদি এর মাঝে দু একবার বলে থাকি সেটা ভুল করে বলেছি, ক্ষমা সুন্দরভাবে দেখবেন। প্রধান বিচারপতি আন্দোলন চলাকালে, কোটা সংস্কার আন্দোলন চলাকালে একদিন বললেন যে রাস্তায় আন্দোলন করে আদালতের রায় পরিবর্তন করা যায় না। এই কথা বলে তিনি আন্দোলনকারীদেরকে কিছুটা ক্ষুব্ধ করলেন
এই কথাটি তার আদৌ বলা দরকার ছিল কিনা প্রধান বিচারপতির মতো এরকম একটা পদে বসে, সেটা নিয়ে একটা প্রশ্ন থাকবে। তারপরেও তিনি বলেছেন। তারপরে যখন সব কিছু খোলা হচ্ছিল, স্কুল থেকে শুরু করে স্বাভাবিক জীবনযাপনের কথা ভাবা হচ্ছিল, সেই সময় প্রধান বিচারপতি তার আদালতের সমস্ত কার্যক্রম বন্ধ ঘোষণা করলেন। এটা মানুষের কাছে একটি খটকা লাগলো। আর আজকে যখন প্রধান বিচারপতি তার সকল উইংকে নিয়ে বসতে চাইলেন, তখন একটা অস্থিরতা দেখা দিল। সেই অস্থিরতাটা হচ্ছে এরকম যে প্রধান বিচারপতি সবাইকে নিয়ে বসে, অন্য বিচারপতিদের নিয়ে বসে বলতে পারেন যে ইন্টারিম যে সরকারটি গঠন করা হয়েছে সেই সরকারটি বৈধ না বা এর কোনো বৈধতা নেই। সংবিধানে এই রকম সরকারের কোনো প্রভিশন নেই, কিন্তু একটা গণ অভ্যুত্থানের পরে একটি সরকার দরকার হয়। যারা গণ অভ্যুত্থান সংগঠিত করে তারা তাদের মতামতের ভিত্তিতে রাষ্ট্রপতি একটা সরকার গঠন করতে হয়, কারণ একটা দেশে যেহেতু বাস করতে হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হয়, একটা সরকার গঠন করতে হয়, পরবর্তী সংসদে সেটা আইনি রূপ দেয়া হয়। এটাই সর্বজন স্বীকৃত এবং এটা সংবিধান না করে না, যদিও সংবিধানে লেখা নাই। তো যাই হোক, তো যখন গুঞ্জন ছড়িয়ে পড়ল যে প্রধান বিচারপতি ওই জয়ের ওই কথার সূত্র ধরে, যে তার মা এখনও প্রধানমন্ত্রী, সেই কথার সূত্র ধরে মানুষ মনে করল যে প্রধান বিচারপতি হয়তোবা এরকম কথা বলতে পারেন যে ইন্টারিম সরকারের কোনো বৈধতা নেই। সেক্ষেত্রে একটা অস্থিরতা তৈরি হতে পারে। যারা আন্দোলন করেছিলেন তখন তারা তাদের একজন উপদেষ্টা, যিনি সরকারেরও অংশ, তার ঘোষণা অনুযায়ী সুপ্রিম কোর্ট মানে সর্বোচ্চ আদালত ঘেরাও করার কর্মসূচি দেওয়া হলো এবং ঘেরাও হয়ে গেল। এবং সেই ঘেরাও করার মধ্যে নিম্ন আদালতও পড়ল। এখানে দুটি বিষয়। প্রথমত বিষয়, প্রধান বিচারপতিকে নিয়ে আজকে যে অস্থিরতা, আজকে যে গুঞ্জন তৈরি হলো, এটা অপ্রত্যাশিত। প্রধান বিচারপতির এরকম গুঞ্জন বা এরকম অস্থিরতা দেখা দিতে পারে, এরকম কোনো উদ্যোগের দিকে যাওয়া মোটেই কোনো সুবিবেচনাপ্রসূত কাজ করেছেন বলে আমার কাছে মনে হয় না, এক নম্বর। দুই নম্বর আসে যে যারা আন্দোলন করেছেন এবং আন্দোলনকারীদের যে প্রতিনিধি সরকারের অংশ, ইন্টারিম সরকারের অংশ, সেই প্রতিনিধির যদি কোনো একটা বিষয় মনে হয়, তাহলে সেই সরকারের অংশ হিসেবে সরকারের ভেতরে আলোচনা করে সেটা প্রধান উপদেষ্টার মুখ দিয়ে অথবা যিনি কথা বলবেন সরকারের মুখপাত্র, তার মুখ দিয়ে একটা বক্তব্য আসা উচিত। ফেসবুকে ঘোষণা দিয়ে সর্বোচ্চ আদালত ঘেরাও বা যে সর্বোচ্চ আদালত ঘেরাও করানো, এটা বুদ্ধিমানের কাজ নয়। এই দিকে যদি যাওয়া হয় তাহলে পরবর্তীতে নানা রকমের অস্থিরতা দেখা দিতে পারে। এই জায়গাটা থেকে শিক্ষা নেওয়া দরকার। বলা হয়েছে সর্বোচ্চ আদালতের কথা, নিম্ন আদালতও ঘেরাও করা হয়েছে। এখন পুলিশ নাই প্রশাসনে, এই সময় যদি ডিসি, ইউএনও বা প্রশাসন পর্যায়ের লোকজন যদি অফিসে আসাকে অনিরাপদ মনে করেন এবং তারা যদি অফিসে না আসেন, তাহলে সেটা আরেক রকমের অস্থিরতা তৈরি হবে। সরকারের ভেতরে তারা থাকবেন, তরুণ ছাত্র শিক্ষার্থী, তাদের বিষয়টি খুব গভীরভাবে বিবেচনা করতে হবে। আন্দোলন করার সময় যে মানসিকতা নিয়ে আন্দোলন করা গেছে, সরকারের ভেতরে থেকে সেই একই মানসিকতা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কাজ করাটা মনে হয় না বুদ্ধিমানের কাজ হবে। সমাজে আরেকটা অস্থিরতা চলছে, যাই হোক, সেটা প্রধান বিচারপতির পদত্যাগের মধ্য দিয়ে সেই অস্থিরতা কেটে গেছে। জয়ের বক্তব্যের কোনো সাংবিধানিক ব্যাখ্যা নেই, সাংবিধানিক কোনো ব্যাখ্যা বা সাংবিধানে কোনো বৈধতা নেই সংবিধানে, সেটাও বোঝা গেছে। অস্থিরতা অনেকখানি কেটে গেছে। এখন সমাজে আরেকটা অস্থিরতা গত কয়েকদিন ধরে এক নাগারে বিরাজ করছে, যে ঢাকা শহরে ডাকাতি হচ্ছে, গণডাকাতি। প্রথম দিকে এই আতঙ্কটা আমারও ছিল যে ডাকাতি হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নাই, রাস্তাঘাটে পুলিশ নাই, অনেকেই আতঙ্কিত। বিশেষ করে ইন্ডিয়ান মিডিয়ার একটা অংশ তো বিভ্রান্তি ছড়িয়েই যাচ্ছে, অসত্য তথ্য প্রচার করছে। খুব বিনয়ের সঙ্গে বলি, ঢাকা শহরে কোনো পুলিশ নাই, কিন্তু ঢাকা শহরকে যদি আপনি বিবেচনা করেন যে দুর্ঘটনা কতগুলো ঘটছে, প্রায় জিরো, দুর্ঘটনা নাই বললেই চলে। রাস্তায় শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করছে, অসাধারণভাবে তারা দায়িত্ব পালন করছে। সেখানে গুজব ছড়ানো হচ্ছে অমুক মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, সম্পূর্ণ ভুল এবং অসত্য গুজব, আমরা যাচাই করে দেখেছি। সুতরাং এর কোনো ভিত্তি নেই। শিক্ষার্থীরা রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করছে খুবই চমৎকারভাবে, তারা পুলিশ আসার অপেক্ষায় আছে, তারা স্থায়ীভাবে রাস্তায় থাকতে চাচ্ছেন না, প্রথমত। তৃতীয়ত যে মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকায় ডাকাতি হচ্ছে, ডাকাত আতঙ্ক। খোঁজ নিয়ে দেখা গেল যে ডাকাত
আতঙ্ক, বাড়ির সামনে দিয়ে হয়তো কয়েকজন হেঁটে যাচ্ছে, মানুষ মনে করছে ডাকাত, ফেসবুকে লিখছে যে মোহাম্মদপুর এলাকায় গণডাকাতি হচ্ছে, সেনাবাহিনীকে ফোন করছে, সেনাবাহিনী আসছে, তারা এসে দেখছে একজন দুইজনকে ধরা হচ্ছে বা একবারে হয়তো কয়েকজনকে ধরা হয়েছে। তারা আদৌ ডাকাত নাকি এলাকা দিয়ে ঘুরছিল সেগুলো প্রমাণিত নয়। এবং মোহাম্মদপুর এলাকা খোঁজ করে দেখা গেছে, আমি নিজে খোঁজ করে দেখেছি, এই যে ডাকাতির যে গুজব চলছে এটা সত্যি সত্যিই গুজব, সত্যি সত্যিই একটা অস্থিরতা তৈরি করা হচ্ছে। বাস্তবে ঢাকা শহরের কোথাও ওই অর্থে ডাকাতি হচ্ছে না, একটি দুটি ঘটনা ঘটে থাকতে পারে, কিন্তু গণডাকাতি এই বাসা থেকে ওই বাসা, ওই বাসা থেকে ওই বাসা, এটা একেবারেই অ্যাবসলিউটলি রং, একেবারে শতভাগ মিথ্যা এই গুজব। যেমন ধরেন একজন চারতলা থেকে ভিডিও করছে, আজকে দেখলাম ভিডিও করছে, এলাকার যুবকরা দৌড়ে রাস্তা দিয়ে যাচ্ছে আর তিনি বলছেন যে আমাদের এলাকায় ডাকাতি হচ্ছে। কোনো ডাকাতের ছবি নাই, কিন্তু যে মানুষ যে দৌড়াদৌড়ি করছে তার মানে ডাকাত খুঁজতে যারা গেছে তারা দৌড়াদৌড়ি করছে। এই যে ডাকাত এটা আসলে ডাকাত নয়। রাস্তায় যেহেতু পুলিশ নাই, দু একটি জায়গাতে বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটছে, সেটাকে ডাকাত বা গণডাকাত। বর্তমানে ঢাকা শহরে গণডাকাতি মানে এই বাসা থেকে ওই বাসা, ওই বাসা থেকে ওই বাসা ডাকাতি করার কোনো সুযোগ কোথাও নাই। সুতরাং সমাজে অনেক রকমের অস্থিরতা, এই অস্থিরতার সুযোগ নিয়ে অনেকেই অনেক কিছু করার চেষ্টা করছে। নতুন ইন্টারিম সরকার দায়িত্ব নিয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস যে সরকারের প্রধান, সেই সরকার অল্প সময়ের মধ্যেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসবে। যারা সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে তাদেরকে ইতিমধ্যেই অনেকটা নিয়ন্ত্রণ করা গেছে, সামনের খুব অল্প সময়ের মধ্যে এটা পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবে। এখন সরকারের দায়িত্ব সংখ্যালঘু বা হিন্দু সম্প্রদায়ের উপরে যারা আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। কারো কোনো অধিকার নাই এদেশের হিন্দুদের বিরুদ্ধে, হিন্দুদের উপর হামলা করা, আক্রমণ করা, তার রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন। আর এই অস্থিরতা তৈরি না করা, যার যে দায়িত্ব আছে সেই দায়িত্বটি পালন করা। জয় কি ব্যাখ্যা দিল তা দিয়ে কিচ্ছু যায় আসে না, সংবিধান বাংলাদেশের মানুষ ঠিক করবে বাংলাদেশ কিভাবে চলবে। বাইরের সাক্ষাৎকার দিয়ে জয় বাণী দিবে আর সেই অনুযায়ী বাংলাদেশ চলবে, বাংলাদেশের বাস্তবতা তেমন নয়। জয়দেরকে বাংলাদেশের মানুষ রিজেক্ট করেছে। সেই রিজেক্ট করা থেকে যদি আবার ফিরতে হয় তাহলে বাংলাদেশের মানুষের পালস বুঝতে হবে, নার্ভ বুঝতে হবে। এরকম এক এক দিন এক এক কথা বলে বাংলাদেশের মানুষের মন জয় করা যাবে না, যেখান থেকে আপনাদেরকে ডিলিট করে দিয়েছে।